কেন? না মানে দেখো মা, যে তোমার ভাইকে খুন করেছে তুমি কি চাও শুভা তাকে মনে করে কাঁদুক? তাছাড়া তোমার এক ছেলে তো মরে গেছে, এখন শুধু আমি বেঁচে আছি। তুমি কি চাও আমিও মরে যাই? শোভাকে না পেলে আমি মরে যাব মা। চুপ বাবু, এমন কথা ভুলেও বলবি না। তুই আমার কলিজার টুকরো। আমার এক ছেলেকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। আমি নিজে সুভার সাথে কথা বলবো এই বিষয়ে। আমার লক্ষ্মী মা তুমি। শোভা, খুব জলদি তোমার এই উড়ে বেড়ানো আমি বন্ধ করে দেব। তোমার এই ডানা আমি কেটে ফেলবো। তোর নামে যে আদৌ কেউ তোমার জীবনে ছিল, সেই চিহ্নই আমি মিটিয়ে দেব। মনে মনে মাকে জড়িয়ে ধরে বলে একটা বাঁকা হাসি দিল রুদ্র। প্রায় 9টার দিকে শোভা হসপিটালে গিয়ে পৌঁছায়। তারপর কমন রুম থেকে নিজের অ্যাপ্রন কালেক্ট করে দ্রুত পরে ল্যাবে গিয়ে দেখে সেখানে আগে থেকেই মিলা আর রিচি উপস্থিত। কি রে শুভা, তুই আজও লেট? কি হয়েছে বলতো তোর? তুই জানিস তুরাগ স্যার এসে 3বার করে তোকে খুঁজে গেছে। এখনো বোধহয় আবারও তোর ডাক পড়বে। আমি কি ওনার চাকর নাকি? আমি জাস্ট ওনার স্টুডেন্ট। এতবার খোঁজার কি আছে? ও মা, এটা কেমন কথা? তুই কি ভুলে গেছিস নাকি যে তুই ওনার অ্যাসিস্ট্যান্ট? আর তাছাড়া তুরাগ স্যার এতটা হেল্পফুল, কাল তোকে এভাবে বাঁচালো। তারপর তুই যখন ঘুমিয়ে গেছিলি, কি সুন্দর তুই যাতে কোনোভাবে ব্যথা না পাস তাই পুরো রাস্তা তোর মাথাটাকে তার ঘাড়ে করে নিয়ে গেল। ভাব কত কেয়ারিং। আমার সাথে যদি এমনটা করতেন উনি, আমি তো ওনাকে সরাসরি প্রপোজ করে দিতাম। ওনার মতো সাইকোকে কোনো সাধারণ মানুষ কখনোই প্রপোজ করবে না। চেনস না তো ওনাকে, তাই বলছিস? কিছু বললি না মানে এতই যখন পছন্দ, প্রপোজ করে দেখ না। আমি বাঁচি তাহলে বাবা। রিচি বেচারা তো এক পায়ে খাড়া তাকে প্রপোজ করার জন্য, কিন্তু কি করবে, সেই তুরাগ স্যার তো তোমার প্রেমে কুপকাত। ধুর, বাজে বকা বন্ধ কর তো। এই 1 মিনিট, তোর ঠোঁটে কি হয়েছে রে? এমন ফুলে আছে কেন? ও ও ও আসলে অ্যালার্জির কারণে এমনটা হয়েছে। ও তাই বল, আমি তো ভেবেছিলাম তোর সিক্রেট লাভারের লাভ বাইট। কিসব কথা বলছিস? লাভ বাইট? সিক্রেট লাভার মানে? আরে চাপ নিস না, মজা করছি। তবে তোর নির্ঘাত কোনো সিক্রেট লাভার আছে, না হলে তোর সাথে এমন ঘটনা কালকে করলো রোহান। আর কালকে রাতেই রোহানকে কেউ এমনভাবে মেরেছে যে কোমায় চলে গেছে বেচারা। এটা তো আর কোইন্সিডেন্ট হতে পারে না। তুরাগ স্যার ঠিকই বলেছিল। কি বলছিস সেগুলো? রোহানের কি হয়েছে? কেন তুই জানিস না? কাল রাতে রোহান বেচারাকে কেউ এমন বাজে ভাবে মেরেছে যে সে কোমায় চলে গেছে। আমি তো তোকে মেসেঞ্জারে অনেকবার নক করেছি, কিন্তু রাতে তো তুই আর অনলাইনেই আসলি না। শোভার আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। শোভা তখন তুর্যর অমন ধরনের কথার ধরন দেখেই বুঝেছিল ও রোহানকে কিছু একটা করে ফেলবে। ও এটা ছাড়া আর পারেই বা কি? মানুষ মারতে যে ওর এতটুকুও হাত কাঁপে না, সেটা তো আগে থেকেই জানে শোভা। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে একজন এসে বলল, শোভা ম্যাম, তুরাগ স্যার আপনাকে ডাকছে। এই যে ম্যাডাম, আপনার ডাক পড়ে গেছে, যান। আমরা আসি তাহলে। আসি মানে? আমি একা যাবো নাকি? তোরা যাবি না? আরে বাবা চিল, তুই এমন বাচ্চা মানুষের মতো ভয় পাচ্ছিস কেন? স্যার কি তোকে খেয়ে ফেলবে নাকি? আমরা নিচে যাচ্ছি 16 থেকে 20 নম্বর ওয়ার্ডের কিছু পেশেন্টদের রুটিন চেক আপ করতে। আর তুই তো স্যারের অ্যাসিস্ট্যান্ট, তাই তোকে স্যারের ডিরেকশন অনুযায়ী পেশেন্টদের ভিজিট করাই স্যারকে হেল্প করতেই হবে, বুঝলি? থাক তাহলে, আমরা গেলাম। এই বলেই মিলা রিচি সেখান থেকে চলে গেল। তারপর শোভা গুটি গুটি পায়ে তুর্যর কেবিনের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখল তুর্য পেছন দিকে ঘুরে চেয়ারে বসে কিউব সলভ করছে। তুর্যর এই কাজের সাথে শোভা বেশ পরিচিত, কিন্তু এইভাবে মনোযোগ দিয়ে কিউব সলভ করে তখনই যখন ও কোনো গভীর চিন্তায় মগ্ন থাকে। কিন্তু আজ ওর চিন্তার বিষয়টা কি হতে পারে? শোভা, ভেতরে এসো। স্যার। আমি যে ওনার পিছনে, উনি এটা বুঝলো কিভাবে? কি ভাবছো? আমি না দেখেও বুঝলাম কি করে তুমি আমার পেছনে? এসব তোমারই ছোট মাথায় ঢুকবে না। মোটেও আমার ছোট মাথা নয়, বুঝেছেন? ছোট মাথা নয় বলছো? তাহলে আমি তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসি, কতটা ডেসপারেট তোমার জন্য, এটা বুঝেও তুমি এমন বোকা ভাবনা মাথায় আনতে পারতে? আজকাল মনে মনে কি কিছু ভেবেও শান্তি নেই। আচ্ছা, এসব বাদ দিন। আপনি বলুন তো, রোহানের সাথে এমনটা কেন করেছেন? রোহানটা যেন কে? একদম ন্যাকা সাজবেন না। আপনি রোহানকে মেরেছেন, তাই না?
হুম, আমি তো মারিনি। ওকে তো তুর্য মেরেছে ওর বউকে টাচ করার জন্য। তুমি তো জানো তুর্য কেমন। তুর্যর বউকে ও টাচ করেছিল যেই হাত দিয়ে, তুর্য সেই হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর যেই মুখ দিয়ে অপমান করেছে সেই গালের দাঁতক পাড়িও তুর্য ভেঙে দিয়েছে। আমি এই জন্যই তো সকালে ওকে সাবধান করলাম। সত্যি, ছেলেটার কথা তোমার মুখ থেকে শুনে আমারও বেশ খারাপ লাগছে। সেই মানুষকে নির্মমভাবে মারা ছাড়া আপনি আর পারেনটাই বাকি। পারি তো। বউকে পাগলের মতো ভালোবাসতে রাতের বেলা, যখন আমি তুরাগ থেকে তুর্য হয়ে পড়ি। ওই যে দেখো, তোমার ঠোঁটে আমি কি পারি তার নিদর্শন আছে। আপনার সাথে না কথা বলাটাই বৃথা। বলুন, আজকে কোন কোন পেশেন্ট দেখবেন? আমি লিস্ট করে নিচ্ছি, তারপর চলুন ভিজিটে। সেটা এখনও দেরি আছে, 3টা থেকে আমার ভিজিট। তাহলে আমাকে এত জলদি কেন ডাকলেন? চেয়ার থেকে উঠেই শুভার একদম কাছাকাছি এসে চোখগুলো বড় বড় করে বলল, আমার বউকে আমি যখন ইচ্ছে ডাকতে পারি, এটার জন্য এখন নিশ্চয়ই তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে না? শুভা তুর্যর এমন কাছাকাছি এসে অন্যরকমভাবে তাকানো দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমার কেন মনে হচ্ছে শুভা, তুমি আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ। তুমি নিশ্চয়ই জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। তুর্যর মুখে এমন কথা শুনে শুভার ভয়ে গলা শুকিয়ে গেল। মানে কি লুকাবো আমি? ডোন্ট ইউ ডেয়ার টু ডু দ্যাট শুভা। একবার তোমার মিথ্যা কথা সহ্য করেছি বলে বারবার তোমাকে ছেড়ে দিব এমনটাও সরল কিন্তু আমি না। তোমার মুখ দেখেই আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। ভুল ভাবছেন আপনি। তাই শুভা? তাহলে তোমার তলপেটে আমি কাল যেই স্ট্রেচ মার্কটা দেখেছি সেটা কিসের? আমি যতদূর জানি কারো সিজারিয়ান বেবি হলে তার পেটে এমন স্ট্রেচ মার্ক থাকে। শুভা যেই বিষয়টার ভয় পেল সেটাই হয়েছে। তুর্যর এমন প্রশ্নে শুভার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। এ কি, তুমি কাঁপছো কেন বউ? আমি কি তোমাকে বকেছি, মেরেছি? কিছুই তো করিনি, শুধু সত্যিটা জানতে চেয়েছি। একটা সহজ প্রশ্ন আমি বলছি, বউ তুমি যদি এখন সত্যিটা বলো আমাকে, আমি তোমাকে কিছুই বলবো না, সবটা মেনে নিব। আর যদি মিথ্যা বলো তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। আমার অসুখ হয়েছিল, ওটা অ্যাপেন্ডিসাইটের স্টেজ মার্ক। শুভার এমন কথায় তুর্য একটা বাঁকা হাসি দিয়ে বলে, ও রিয়েলি? তোমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল? বলেছিলাম বউ, আর যাই করো আমার সামনে মিথ্যে বলবে না। তুমি বিরাট কলিজা জুগিয়ে ফেলেছ। এই 3 বছরে তার খেসারত তো তোমাকে দিতেই হবে। তোমার ফোনে ঠিক এখনই একটা কল আসবে, সেই কল ধরার জন্য প্রস্তুত আছো তো তুমি? মানে আবার কি করবেন আপনি? সবে তো শুরু। এইটা বলতে বলতেই শুভার ফোনে কল আসলো আর শুভা কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলো।
ভুলেও আমার ভালোবাসার উপর কোনো কলঙ্ক লাগাতে চেয়েও না। আমার ভালোবাসা এতটাও ঠুনকো না, আমার বিশ্বাস আছে আমার ভালোবাসার উপর। ঘটিট। শুভা আর কিছুই না বলে তুর্যর পা জড়িয়ে ধরে অঝরে কান্না করে বলতে লাগলো, প্লিজ প্লিজ তিলকের কোনো ক্ষতি করবেন না। আপনি আপনি জানেন না ও আমার গর্ভে আসার পর কত কষ্ট করে ওকে পৃথিবীতে এনেছি। হ্যাঁ, আমি ওকে আপনার অংশ ভেবে আপনাকে বলার জন্য ওকে কাছে টেনে নিতে পারিনি, কিন্তু কিন্তু আজ ওর দূরে যাওয়ার কথা শুনে আমার আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি তিলক আমার কতটা। ও তো আপনারও সন্তান। বলুন না, আপনি কি পারবেন ওকে মেরে ফেলতে? আপনি আমার তিলককে আমার কোলে ফিরিয়ে দিন। বিশ্বাস করুন, ওকে ছাড়া আমি বাঁচব না। আপনি ওর কোনো ক্ষতি করে দেবেন ভেবেই আমি ওর কথা আপনার থেকে লুকিয়েছি। আপনি আমার তিলকের জীবন ভিক্ষা করুন প্লিজ। এই বলেই তুর্যর পা ধরে অঝরে কান্না করে আকুতি করতে লাগলো শুভা। তুর্য শুভার বাহু শক্ত করে ধরে ওকে উঠিয়ে বলল, এই শুভা, তাকাও আমার দিকে। তোমার মাথায় এমন চিন্তা আসলো কি করে? আমি আমার সন্তানকে মেরে ফেলবো? কতটা নিষ্ঠুর ভাবো আমাকে তুমি। 5 বছর বয়স আমার, যখন আমার বাবা মাকে নিজের চোখের সামনে মরতে দেখি। তারপর থেকে মানুষের লাথি ঝাঁটা খেয়েই শিশুকাল কেটে যায়। কখনো আমাকে কেউ কাছে এসে ভালোবাসেনি। তারপর থেকে আমি ঠিক করি জোর করে সব আদায় করে নিব। অক্লান্ত পরিশ্রম করে আমি আজকের জায়গায় এসেছিলাম ঠিকই, কিন্তু জীবনে আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না। তারপর পেলাম তোমাকে। তুমি একমাত্র মানুষ ছিলে যার কারণে এই ইন্ট্রোভার্ট তুর্য হেসেছিল। তাই তোমাকে আমি আমার জীবন থেকে কি করে যেতে দিই? তুমি কখনোই বুঝবে না ঠিক কতটা ভালোবাসি আমি তোমাকে। আরে ভালো তো সবাই বাসে, কিন্তু কয়জন ভালোবাসার মানুষের প্রতি সাইকো হয়? তুমি জানো, তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছো তা আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই কারের মধ্যেই জেনে যাই, কিন্তু তবুও আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি। কারণ কাজটা যে আমার ভালোবাসার মানুষ করেছে, ওর সব অধিকার আছে আমার উপর। তাছাড়া আমার বিশ্বাস ছিল আমার এই পাগলামো ভালোবাসাই আবার আমাকে তোমার কাছে ফিরাবে। আর দেখো, আল্লাহ তাই করেছে। শুধু পার্থক্য এতটুকুই, তোমার করা কাজটা তুর্যর আসল চেহারা কেড়ে নিয়ে দিয়েছে নতুন রূপ তুরাগ। আমার মতো কেউ ভালোবাসতে পারবে না রে তোকে। তোমার আমার ভালোবাসার চিহ্ন তিলক। আর তুমি ভাবলে যাকে আমি এতটা পাগলের মতো ভালোবাসি তারই অংশকে আমি মেরে ফেলবো? আরে তিলক তো আমারও অংশ। ছেড়ে দাও তুমি কখনোই বুঝবে না, ছেড়ে দাও। সত্যি বলতে তুমি বোঝো কি না বোঝো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তিলককে চাই না তোমার? পাবে একটা শর্তে পাবে। আপনি যত যাই বোঝান আমাকে, আমি আপনার ভালোবাসায় ভুলবো না। আমার অনুশোচনা বোধ হবে, তবে হ্যাঁ, আমার তিলককে চাই, আর এই জন্যই আমি সব শর্ত মানতে রাজি। তোমাকে আবার তুর্যর বউ হয়ে উঠতে হবে। তোমাকে তোমার বাড়ি ছেড়ে আবারও সেই তুর্যর ঘরে যেতে হবে, যেখানে তুমি আমাকে মারার পরিকল্পনা করে আমাদের সংসারটা ভেঙে চলে গিয়েছিলে। ঠিক সেইখান থেকেই তোমাকে আবার সংসারের সূচনা করতে হবে। যদি রাজি হয়ে থাকো তাহলে তিলককে পাবে, না হলে তিলক আমার। তুমি নিশ্চয়ই জানো ওর বাবা হিসেবে ওর প্রতি লিগালি আমার অধিকার বেশি। শুভার বাহুজোড়া থেকে নিজের হাত আলগা করে শুভাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললে তুর্য। বাড়ি যাও শুভা, তোমার কাছে ভাবার জন্য শুধু বিকাল অবধি সময়। দুপুরে আমি পেশেন্টদের দেখে বিকালে তোমার বাড়ি যাব তোমার সিদ্ধান্ত শোনার জন্য। এই বলেই তুর্য ডক্টরদের অ্যাপ্রন পরে নিয়ে রুম থেকে বের হতে গিয়েও না গিয়ে থেমে যায়। তারপর টেবিলের কাছে এগিয়ে গিয়ে পানির গ্লাসটা নেয়, তারপর সোজা শুভার কাছে এগিয়ে যায়। এই নাও, এই পেন কিলারটা খেয়ে নাও। আমি জানি তুমি ওষুধটা খাওনি। শুভা কিছু না বলেই মাথা নিচু করে কাঁদতে থাকে। খাও বলছি। জোর করে একটা ধমক দেয় তুর্য, আর শুভা কেঁপে ওঠে। তারপর ওই কাঁপা কাঁপা হাতেই ওষুধটা মুখে নিয়ে ঢকঢক করে সম্পূর্ণ পানি খেয়ে ফেলে। এই তো লক্ষ্মী মেয়ে। ভেবো না আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। তুমি যদি এটা ভাবো যে শর্ত দিচ্ছি আমি, তুমি শর্তটা না মানলে তোমাকে মুক্ত করে দেব, এমনটা ভাবা তোমার বুক আমি। তুমি যদি আর তিলককে না চাও, তবুও তোমাকে আমার কাছেই থাকতে হবে। জোর করে আবারও তুলে আনবো তোমাকে। শুধু পার্থক্য এতটুকুই, তিলককে কাছে পাবে না। নাও দি চয়েস ইজ ইয়োর্স। আপোষে আমার ঘর করবে নাকি তিলকের থেকে দূরে থেকে আমার বন্দিনী হয়ে থাকবে?
ইয়োর টাইম স্টার্টস নাও। টিক টক টিক টক। এই বলতে বলতেই রুম থেকে বেরিয়ে যায় তুর্য। শুভাও আর একটা কথা না বলে দৌড়ে হসপিটাল থেকে বাইরে এসেই একটা ক্যাবে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শুভা তুর্যকে খুব ভালো করেই চেনে, তাই বাধ্য হয়ে হলেও শুভাকে ওর কথা মানতেই হবে। একটা মুহূর্তও যে ও তিলককে ছাড়া থাকতে পারবে না। ও ওর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ওকে ওর মেয়ের জন্য হলেও এই কাজটা করতেই হবে। ও ওর ব্যাগের থেকে ওর বাবার ছবিটা বের করে আর ছবিটাতে হাত বুলিয়ে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমার মেয়ের জন্য আমাকে এটা করতেই হবে। শুভা কিছু না বলেই মাথা নিচু করে কাঁদতে থাকে। প্রায় 30 মিনিটের মধ্যে শুভা ওর বাড়িতে পৌঁছে যায়। শুভার বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই রুদ্র আর মিসেস রাহেলা ব্যস্ত হয়ে ওকে নানান ধরনের প্রশ্ন করে, কিন্তু শুভা কারোর প্রশ্নের কোনো রকম জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর নিজের ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে। শুভার এভাবে ব্যাগ গুছিয়ে আসা দেখে মিসেস রাহেলা আর রুদ্র দুজনেই অবাক হয়। রুদ্র ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, এসব কি শুভা? ব্যাগ গুছিয়ে কই যাচ্ছিস তুই? তুই কি জানিস না সোনামণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই এখন এমন ব্যাগ গুছিয়ে ঘুরতে চলে যাচ্ছিস? আমি কোথাও ঘুরতে যাচ্ছি না ভাইয়া, আমি জানি তিলক কোথায়, আমি ওর কাছেই যাচ্ছি। আমি ঠিক করেছি আজ থেকে আমি তুর্যর কাছে থাকবো। ও মরেনি ভাই, ও আবার ফিরে এসেছে, আর আমি ওর কাছেই যাচ্ছি। আমি ওর সাথে আবার আমার সংসার শুরু করব। শুভার মুখে এমন কথা শুনে চরমভাবে অবাক হলো রুদ্র। ওর এতদিনের খেলা কি ভেঙে যাবে? ও নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। শুভার মুখে এমন ধরনের কথা শুনে ব্যস্ত হয়ে রুদ্র বলল, মনে মনে এসব ভেবেই ব্যস্ত হয়ে শুভাকে বলল, এসব তুই কি বলছিস? এই টাকা আমার দিকে, তুই তোর সেন্সে আসিস তো? তুই কি ভুলে গেছিস তোরকে আমরা দুজন নিজের হাতে মেরেছি? আর আমি তোর গাড়ি ব্রেক নষ্ট করে দিয়েছিলাম, আর ওর ক্যার অ্যাক্সিডেন্টও হয়েছিল, তাহলে ও ফিরে এলো কিভাবে? হয়তো আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। দেখ রুদ্র ভাই, আমি কখনোই চাইনি তুর্য মরে যাক। ওই দিন আমি তোর কাছে তুর্যকে মারার কথা শুনে অনেক করে চেয়েছিলাম তোকে আটকাতে, কিন্তু এতটাই হতভম্ব হয়েছিলাম যে কিছু বলতে পারিনি। আমি ভুল করেছি রুদ্র ভাইয়া, বাবা তো আমাকে এই শিক্ষা দেয়নি। কেউ কোনো অন্যায় করলে সবসময় বাবা বলেছে তার অন্যায় শুধরাতে, নাকি নিজে তার মতো অন্যায় করতে। তুর্য আর নেই এই কথাটা আমি কোনোদিনও বিশ্বাস করিনি। অনেক তোর পেয়েছি শুধু এই অন্যায়টার জন্য, যতই মুখে আমি অন্য কথা বলি না কেন। এই তুই অন্য সুরে কথা বলছিস কেন? তুই কি ভুলে যাচ্ছিস তোর বাবাকে মেরেছে? তোর বাবা যাকে তুই সব থেকে বেশি ভালোবাসতি, আর আজ তুই সব ভুলে ওই তোর সাপোর্টে কথা বলছিস, ওর সংসার ঘর করতে চাচ্ছিস। না, আমি কিছুই বলিনি। আমি এটাও বলিনি তিলক শুধু আমার না, ওনারও সন্তান। উনি যতই অন্যায় করুক এই পরিচয়টা তো মিথ্যে হবে না। আমি যদি তিলকের থেকে ওর বাবাকে দূরে সরাই তাহলে আমি তিলকের কাছে অপরাধী হয়ে যাব। আমি তুর্যর সাথে সংসার না করলেও তিলককে কাছে পাবো না, সেটা আমি হতে দিতে পারি না। আর তাছাড়া আমার তখন উচিত ছিল তুর্যর কাছ থেকে ওই দিন কৈফিয়ত চাওয়া, কেন উনি এমন কাজটা করলেন, কিন্তু আমি তা করিনি। কিন্তু এইবার আমি সেই ভুল করব না। আমি ওনার কাছে সবটা জানতে চাইবো, সবটা স্বীকার করার পর আমি আইনিভাবে ওকে শাস্তি দিতে চাই। এইভাবেই উনি শোধরাবে। আমি চাই উনি ঠিক পথে ফিরে আসুক। কি আবুল তাবুল কথা বলছিস? আইন শোধরাবে মানে? শোন, আজকাল এসব আইন দিয়ে কিছু হয় না। কি গ্যারান্টি আছে যে ও সব সত্যি স্বীকার করবে? আর তুই তো জানিস ওর কত ক্ষমতা, ও তো চাইলেই পারে সেই ক্ষমতার জোরে বাইরে চলে আসতে। ও সত্যিটা বলবে রুদ্র ভাই, আর ও শাস্তিও মাথা পেতে নেবে। কখন জানিস? যখন আমি আমার সন্তান সারা জীবন ওর হয়ে থাকবো, ওর সংশোধন হয়ে ফেরার অপেক্ষায় থাকবো। ও দুনিয়ায় যত খারাপ কাজই করুক না কেন, আমার প্রতি ওর ভালোবাসা মিথ্যা না, পাগলের মতো ভালোবাসে ও আমাকে। না হলে ভাব না, এত কিছু হওয়ার পরও আমার কাছে ফিরে এসেছে, একইভাবে আমাকে ভালোবাসে। আমার চোখে তাকিয়ে ও কখনো মিথ্যা বলতেই পারবে না। ভাই, ও একদম বাচ্চা, জানিস?
ওকে আমি ছাড়া আর কেউ পারবে না শোধরাতে। তাই আমি চাই ও ওর প্রাপ্য শাস্তিটা ভোগ করুক, তারপর একটা সুস্থ জীবন পালক করুক ওর মেয়ে তিলকের সাথে। হ্যাঁ, আমি কখনোই ওকে হয়তো আর ভালোবাসতে পারবো না, কিন্তু বাবার মতো চিন্তা করে যদি আমি ওকে শোধরানোর চেষ্টা করি, তাহলে আমার তিলকটা খুশি থাকবে ওর বাবাকে পেয়ে, আর ও হয়তো ওর সন্তানকে পেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই আমি চাই ওর সংসার করতে, এতেই সব কিছুর সমাধান। সেখানে গেলেই পারবো ওকে ঠিক করতে, আস্তে আস্তে ওর মুখে ওর অন্যায়গুলো স্বীকার করাতে, যাতে ও পরিপূর্ণ শাস্তি পেয়ে একটা সুন্দর জীবনে ফেরে। এতে ও শাস্তি পাবে, আমিও আমার অন্যায়টার প্রায়শ্চিত্ত করতে পারবো। আমি জানি বাবাও এতেই খুশি হবে। এই ব্রোটা মোড়েও শান্তি দিল না। এই আদর্শ, ওই আদর্শ, এত আদর্শ কই পাই? সারা জীবন খালি নীতি কথাই বলে গেল, এমনকি মরার সময়ও ক্ষান্ত হয়নি পুরোটা। আর তার মতোই হয়েছে তার মেয়ে। কিসব আলতু ফালতু ভালোবাসার সেন্টিমেন্ট, সব খেলা পণ্ড করে দেবে দেখছি। সবটাই তুর্যর জন্য। এই বেড়ার দেখছি কই মাছের প্রাণ। এত কষ্ট করে বোকা মেয়েটার মাথায় কথাগুলো ঢোকালাম, এখন যদি সাইকোরা সব অস্বীকার করে। আর ও তো জানলে ওর প্রমাণ জোগাড় করতে একটু সময় লাগবে না। তাছাড়া তুর্য শেয়ানা ফটোগুলো হাতে গেলেই সহজে প্রমাণ করে ফেলবে যে এইগুলো আসল না, এডিট করা। না না, এসব প্রমাণ হওয়ার আগেই আমাকে কিছু একটা করা লাগবে। কিন্তু এখানে থেকে তো আমি সবার আর তুর্যর কার্যবিধি কিছুই নজর রাখতে পারবো না। না না, এটা হতে দেওয়া যাবে না। দেখ শুভা, আমি কখনোই তোকে আটকাইনি, আজও আটকাবো না। তবে আমার মনে হচ্ছে তুই সিদ্ধান্তটা ভুল নিচ্ছিস। সে যাই হোক, তবে শুনে রাখ, আমি একা তোকে কিছুতেই ওই সাইকেলের ঘরে আর যেতে দেবো না। আমরাও যাবো তোর সাথে। তাহলে তো আমরা অন্তত নিশ্চিত হতে পারবো। ও যদি তোর আর তিলকের ক্ষতি করে দেয়। না রুদ্র ভাই, আমি এই ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত যে তুর্যের দুনিয়ার যত পাগলামি করুক না কেন, আমার আর তিলকের কোনোদিনও ও কোনো ক্ষতি করবে না। কারণ ওর পাগলামোটা আমাকে ঘিরে, বরং ও আরও দুনিয়ার সব বিপদ থেকে তিলককে আর আমাকে রক্ষা করবে। শুভা শোন মা, আমি তোর সিদ্ধান্তের সাথে কোনো অমত করছি না, বরং আমার রুদ্র ঝোঁকের বসে আগে যে কাজটা করেছিল তাতেই আমি অসন্তুষ্ট ছিলাম। কিন্তু তবুও আমি বলছি, এখন রুদ্র যা বলছে তাই ঠিক হবে। তোর একা সেখানে যাওয়া ঠিক হবে না। আর তাছাড়া এতদিন তোর আর তিলক দিদিভাইয়ের সাথে থেকে যে অভ্যাস হয়ে গেছে, আমরাই কি পারবো তোদের ছাড়া থাকতে? মনটা সবসময় খচখচ করবে রে। আমরাও তোর সাথে যেতে চাই, তাহলে অন্তত তোকে আর তিলক দিদিভাইকে সামনে থেকে দেখতে পারবো। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। আমার মনে হয় না তুর্য এতে অমত করবে। বলতে বলতে হঠাৎ করে কলিং বেল বাজলো। তুলসী গিয়ে জলদি দরজা খুলে দিল। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভা অবাক না হলেও রুদ্র আর মিসেস রাহিলা অবাক হলো। চোখটা বাঁকিয়ে বলল রুদ্র, আপনি কে? চিনলাম না তো। সেটা তো শুভা বলবে। কি শুভা, আমি কে? দুই পকেটে হাত গুঁজে মুখে একটা বাঁকা হাসি নিয়ে শুভার কাছে গিয়ে বলল তুর্য। বড় মা, উনিই তুর্য, আমার স্বামী। শুভা, কিন্তু তুর্য তো দেখতে। অ্যাক্সিডেন্টে ওনার স্কিন ড্যামেজ হয়ে যায়, আর তার কারণেই ওনাকে সার্জারি করাতে হয়, একটা অন্য চেহারা নিতে হয়। শোভা, তুই বুঝলি কি করে? এ তুর্য, এ তো অন্য লোকও হতে পারে তোর সম্পত্তির হাতানোর জন্য। মিস্টার রুদ্র, যতদূর জানি আপনি একজন বাইরের লোক। আপনি স্বামী স্ত্রীর মাঝে কথা বলছেন কেন? আর একজন স্ত্রী কিভাবে তার স্বামীকে চেনা, সেটা কি আপনাকে এক্সপ্লেন করা লাগবে এখন? আর বাই দ্য ওয়ে, সম্পত্তির কথা তো আমার মাথায় আসেনি, এসেছে আপনার মাথায়। বাই এনি চান্স আপনি? না, আসলে রুদ্র ভাই তো আপনাকে তেমন চেনে না, তাই এমন কথা বলে ফেলেছে, আর কিছুই না। হ্যাঁ ভাই, উনিই আমার স্বামী। ওকে, মানলাম। বাট স্বামী স্ত্রীর মধ্যে অযাচিত কেউ কথা বলুক, এটা তুর্য টলারেট করতে পারে না। এটা তো তুমি জানো বউ। আর মিস্টার রুদ্র, তুর্য চৌধুরীর কখনো কারুর টাকার দিকে তাকানোর প্রয়োজন পড়ে না। এটা আমার শ্বশুরের বাড়ি, আমার না। অন্যের টাকার পেছনে ঘোরা শুধুমাত্র ভিখিরিটা। অ্যান্ড আই এম নট এ বিগার ডিউ। কথাগুলো বাঁকিয়ে রুদ্রর দিকে ঘুরিয়ে বলল তুর্য। যত পারিস কথা শুনিয়ে নি আমাকে। তোর মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। তুই আর তোর মেয়ে দুইটাকে মেরে এই শোভাকে ঘরের দাসী বানিয়ে রাখবো। তারপর দেখবো কে ভিখারি হয় আর কে বড়। মনে মনে বলল রুদ্র। শোভা,
চলো তাহলে, ব্যাগ তো গুছিয়ে নিয়েছো, তাই মুখে আমার সিদ্ধান্ত জানার আর প্রয়োজন নেই। এসো। এই বলেই শুভার হাত ধরে নিয়ে যেতে যাই। দাঁড়ান, আমার কিছু কথা ছিল। বলো। আসলে আমি চাই আমার সাথে রুদ্র ভাই আর বড় মাও যাক। দেখুন, বড় মা আমার মায়ের মতো, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি চাই আমাদেরও একটা বড় সংসার হোক, আর এতে তিলকও ভালো থাকবে। ওনারা যদি আমাকে মন থেকে মেনে নিতে পারে তবে আমার কোনো সমস্যা নাই, চলুক আমাদের সাথে। তোমার পরিবার তো আমারও পরিবার। এই বলেই একটা মুচকি হাসি দিয়ে শুভার হাত ধরে এনে কারের দরজা খুলে দেয়, তারপর বসতে বলে। শুভা একবার তুর্যর মুখের দিকে তাকায়, তারপর কারে গিয়ে বসে পড়ে। আর এদিকে মিসেস রাহেল আর রুদ্র আর তুলসীও ওদের পিছু পিছু এসে কারের পেছনের সিটে বসে পড়ে। সবাই রওনা দেয় তুর্যর বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর তুর্য ওর বাড়ির সামনে গিয়ে পৌঁছয়। তারপর দ্রুত ও কার থেকে নেমে যায়, অথচ শুভাকে নামতে দেয় না। তুর্য তার সার্ভেন্টদের কিছু একটা ইশারা করে কারের গেট খুলে দেয়। যখনই শুভা পা ফেলতে যায়, শুভার পায়ের নিচে লম্বা করে কার্পেট পেতে দেওয়া হয়। শুভা পা ফেলেই দেখে তুর্যর একদম বাড়ির মেন গেট পর্যন্ত সার্ভেন্টরা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। শুভা এমনটা দেখে পুরো অবাক হয়ে গেল। ও মুগ্ধ নয়নে তুর্যর মুখের দিকে চাইল। তুর্য শুভার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ এতদিন পর আমার রাজকুমারী আমার বাড়িতে আসছে। রাজকুমারী তো কিছুটা ভিন্নভাবে তাকে স্বাগতম জানাবেই। এমনটা বলেই শুভাকে কোলে তুলে নেয় আর মেন গেটের দিকে সোজা হাঁটতে শুরু করে। শুভার যেন মুখে কোনো কথাই নেই, ও শুধু একদৃষ্টিতে তার রাজকুমারীর দিকে তাকিয়ে আছে। 2 পাশ থেকেই সার্ভেন্টরা ফুলের পাপড়ি ছুটতে থাকে ওদের গায়ে, আর ওদের পিছু পিছু আসতে থাকে রুদ্র আর মিসেস রাহেলা। শুভা আর তুর্য গেটে প্রবেশ করার সাথে সাথেই ঠাস ঠাস করে চারিদিকে বেলুন ফুটলো, আর আচমকা এমন আওয়াজে ভয় পেয়ে শুভা কোলে থাকা অবস্থাতেই তুর্যকে জড়িয়ে ধরে, ওর বুকে মাথা লুকিয়ে নেয়। শুভাকে এমন ভয় পেতে দেখে মুচকি হেসে তুর্য শুভার কানে কানে বলল, বউ, ভয় নেই, আমি তো আছি, সামনে তাকিয়ে দেখো। তুর্যর এমন কথা শুনে শুভা খানিকটা লজ্জা পেয়ে বুক থেকে মাথা তুলে নেয়। তারপর সামনে তাকিয়ে দেখে, অবাক হয়ে যায়। চারিদিকে শুধু শুভার ছবি, যেমনটা আগে ছিল। দোলন চাপা ফুলের ঘ্রাণে চারিদিক মো মো করছে। তুর্য আজও ভোলেনি শুভার দোলন চাপা ফুল খুবই পছন্দ। এরপর আস্তে আস্তে তুর্য শুভাকে কোল থেকে নামায়। শুভার যেন কোনো দিক খেয়াল নেই, ও ধীরে ধীরে ওর চোখটা বন্ধ করে নেয় এই দোলন চাপার মিষ্টি ঘ্রাণটা নেওয়ার জন্য। পরম শান্তিতে ভরে উঠেছে ওর মনটা। এ যেন এক অন্যরকম ভালো লাগা, শান্তির জায়গা। 3 বছরে এই শান্তির বিন্দুমাত্রও যেন পায়নি শুভা। শুভাকে এমন চোখটা বন্ধ করা দেখে সুযোগ বুঝে তুর্য একটা কাপড় এনে শুভার চোখটা বেঁধে দেয়, আর আস্তে আস্তে ওর হাতটা ধরে ওকে সিঁড়ি বেয়ে ওদের বেডরুমে নিয়ে যায়। শুভা যেন কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। বেডরুমে যাওয়ার পর তুর্য শুভার চোখের বাঁধন খুলে দেয়। যেই শুভা চোখ খুলে তাকায়, সামনে যা দেখে খুশিতে চোখ ওর ভরে আসে। ও দেখে শুভাদের বেড বরাবর ওয়ালটায় বড় করে শুভা আর তুর্যর ছবি। ঠিক তার মাঝখানে একটা হার্ট শেপ আছে, যার মাঝখানে সুন্দর করে তিলকের ছবি বসানো। শুভা যেন পুরো অবাক, এতটুকু সময়ের মধ্যে তুর্য এগুলো করলো কিভাবে? এতটা সারপ্রাইজ পাবে ও কখনোই আশা করেনি। হঠাৎ করেই শুভা ওর কানের কাছে আধো আধো গলায় শুনতে পেল, মাম্মাম, মাম্মাম, মা। শুভার আর বুঝতে বাকি রইল না যে কণ্ঠটা কার। ও চারিদিক তাকিয়ে খুঁজতে লাগলো তিলককে। তারপর খেয়াল করলো আওয়াজটা নিচ থেকে আসছে। যেই ও মাথা নিচু করে দেখলো, ও দেখলো তুর্য হাঁটু গেড়ে বসে আছে। ওর হাঁটুর ওপরেই ওর গলা চড়িয়ে ধরে বসে আছে তিলক। না, শুধু তিলক বললে ভুল হবে, রাজকন্যা তিলক। তুর্য একদম তিলককে রাজকন্যার মতো সাজিয়েছে। তিলকের মাথায় একটা সুন্দর মুকুট, আর হাতে আর একটা মুকুট নিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে। অবুঝ শিশু হলে কি হবে, এতদিন পর প্রথম বাবার কোল পেয়ে খুশির রেখা স্পষ্ট। হয়তো এটাই রক্তের বন্ধন। আর এদিকে তুর্য তিলককে এক হাত দিয়ে সাপোর্ট দিয়ে রেখে অন্য হাতে একগোছা দোলন চাপা ফুল নিয়ে
শোভার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে উঠল। বাড়িতে গিয়ে তুর্যর চোখে জল এসে গেল, আর সে চোখে তাকিয়ে শোভাও নিজেকে ধরে রাখতে পারল না, আটকে রাখতে পারল না ওর চোখের পানি। শোভা যেন সাময়িকের জন্য অতীতে কি হয়েছিল সব ভুলে গেল আর আঁকড়ে ধরল বর্তমানকে। ওর কাছে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে ওর থেকে সুখী আর কেউ না। ও নিচে বসে পড়ল, তারপর ওর হাত দিয়ে তুর্যর চোখের পানি মুছিয়ে দিল। তুর্য তিলকের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি অনেক বেশি বউ। তিলকের মাম্মা, তাকিয়ে দেখো, সবটা ঠিক আগের মতোই আছে। তোমার এই সাইকোটাও আগের মতোই আছে, শুধু ছিলে না তুমি, আমার কলিজা। আর আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের সন্তান তিলক। তুমি ছাড়া তোমার এই সাইকোটা কিচ্ছু বোঝে না, বিশ্বাস করো বউ। এই জীবনে তাই তুমি আর তোমার এই সাইকোটাকে ছেড়ে যাওয়ার কথা বলো না, তাহলে না আমি বাঁচবো বউ, না তুমি। শুভাও কাঁদতে কাঁদতে তিলকের গালে একটা চুমু খেলো। তারপর তুর্যর হাত থেকে ফুলগুলো নিয়েই তুর্যর বুকের বাঁ পাশে মুখ লুকালো। তুর্য বুকের এক পাশে তার কন্যা সন্তানকে আর এক পাশে তার ভালোবাসাকে জড়িয়ে ধরল। আর তিলক খেলার ছলেই ওর হাতের মুকুটটা শুভার মাথায় বসিয়ে দিয়ে খিলখিল করে হেসে বলল, মাম্মাম। ওদের তিনজনকে এভাবে দেখে সেখানে উপস্থিত সবার চোখে জল চড়ে এলো। শুধু একজনই প্রতিহিংসায় জ্বলতে লাগলো, সে আর কেউ নয়, রুদ্র। এটা কি দেখছি আমি? না না, ওদের তো এভাবে হ্যাপি এন্ডিং হতে দেওয়া যাবে না। এই শোভাটা কি বোকা নাকি? এত করে তুর্য সম্পর্কে কানে বিষ ঢালার পরও সেই তুর্যকেই জড়ায় ধরছে। খুব ভুল করেছি। এই 3 বছরকে ছাড় দিয়ে যদি জোর করে বিয়ে করে নিতাম, এমনটা কখনো হতো না। প্রথম থেকেই তুই জিতে আসছিস, আর তো তোকে জিততে দেওয়া যাবে না। আমি দুধে মিশে যাবেই আর আমি আটি গোড়াগড়ি খাবো, এমনটা মোটেও হবে না। করে নে, যত পারিস রোম্যান্স করে নে, কারণ আর কয়দিন পরই না রোম্যান্স করার জন্য তুই থাকবি, না তোদের এক করার জন্য এই মেয়ে থাকবে। তখন রোম্যান্স ঠিকই হবে, কিন্তু করবো আমি। মনে মনে এই ভেবেই বাঁকা হাসল রুদ্র। রুদ্র ওদেরকে এভাবে দেখে আর থাকতে না পেরে নিজেই এগিয়ে গিয়ে বলে, শোভা কী রে, আর কতক্ষণ এভাবে থাকবে? দুপুর করে সন্ধ্যা চুই চুই, সোনামণি তো ক্ষুধা লাগতে পারে নাকি? আর তাছাড়া আমাদেরও তো ক্ষুধা পেয়েছে। রুদ্রর এমন কথায় শুভা লজ্জা পেয়ে দ্রুত তুর্যকে ছেড়ে দেয়। মিস্টার রুদ্র, তিলক আপনার সোনামণি হতে পারে, বাট মেয়ে তো আমার। আর আপনার ভাবনার গাড়ি যখন থেকে স্টার্ট হয়, তখন আমার ভাবনার গাড়ি প্রায় অর্ধেক পথ পার করে ফেলে। তিলক বেবিকে তার বাবাই আগেই খাইয়ে দিয়েছে, বাকি আছে শুধু আপনাদের খাওয়া দাওয়া। যান, গিয়ে খেয়ে নিন, না হলে দেখা গেল এই খাওয়াটুকুও আর জুটলো না আপনার। তুর্য সেই একই রকমভাবে রহস্যজনকভাবে হেসে কথাটা রুদ্রর দিকে ছুড়ল। এসব কথার মানে কি? কি বলতে চাচ্ছেন আপনি? তেমন বিশেষ কিছুই না। সিম্পল মানুষের কিন্তু জীবন আর পরিস্থিতির কোনো গ্যারেন্টি, কখনকার জীবনে কি ঘটে যায় তা একমাত্র আল্লাহই জানে। এই যে যেমন 3 বছর আগে আমি যখন খুশি খুশি গাড়িতে উঠেছিলাম, আমি কি জানতাম যে আমার গাড়ির ব্রেক ফেল হবে? ঠিক তেমন আজ যেমন আপনি অনেক খুশি আছেন, কাল কি গ্যারেন্টি দিতে পারেন যে এমনি থাকতে পারবেন? তুর্য, কি বলতে চাইছেন আপনি ভাইকে? তেমন কিছুই না, তোমার মাথায় ঢুকবে না। যার মাথায় ঢোকার তার মাথায় ঢুকে গেছে। মোহন, আজ্ঞে দাদাবাবু। ওনাদের খেতে দাও, অনেক দূর থেকে এসেছেন। আচ্ছা দাদাবাবু। তুলসী মাথা নিচু করে বলল, দাদাবাবু, যদি অনুমতি দেন আমি একটা কথা বলতাম। হ্যাঁ অবশ্যই, বলো। দাদাবাবু, শুভা দিদিমণির বাসায় সবসময় আমিই কাজ করতাম। সবাই কেমন কি খায় আমি ভালো করেই বলতে পারবো। তাই আমি কি ওনার সাথে রান্নাঘরে গিয়ে সাহায্য করব? হ্যাঁ অবশ্যই, আজ তো খাবার আগে থেকে তৈরি হয়ে গেছে। তুমি আন্টিকে আর মিস্টার রুদ্রকে নিয়ে গিয়ে বসাও, তারপর খেতে দাও। আফটার অল মিস্টার রুদ্র আমাদের স্পেশাল গেস্ট বলে কথা। আচ্ছা দাদাবাবু, চলেন খালাম্মা আর বড় দাদাবাবু। কিরে শোভা, তুই যাবি না খেতে? মুখটা তো শুকিয়ে আমচুর হয়ে আছে। চল আমার সাথে খাবি, চল। হ্যাঁ চল। দাঁড়াও শোভা, তুমি আমার সাথে খাবে এখন এখানে। আমি নিজে তোমার জন্য খাবার বানিয়েছি, আর আজ নিজের হাতে তোমাকে খাইয়ে দিব। আর মিস্টার রুদ্র, আমার বউ এখন তার স্বামীর কাছে চলে এসেছে, তাই ওকে নিয়ে আপনার আর না ভাবলেও চলবে।
আন্টি, আমি তো জানতাম না আপনি আসবেন, তাই তেমন আয়োজন করতে পারিনি, এই জন্য অত্যন্ত দুঃখিত। আরে না না বাবা, সমস্যা নেই। তুমি যে শুভা মামুনি আর তিলক দিদি ভাইয়ের জন্য এত কিছু করেছো, এটাই অনেক আমার কাছে। আমি খুব খুশি হয়েছি বাবা। মুখ ফুটে যখন বাবা বললেন, তখন কিন্তু আমি আপনাকে মাই বলবো। যান মা, খেতে যান। আমি মোহনাকে বলে দিচ্ছি আপনাদের ব্যাগগুলো রুমে রেখে দিতে। আচ্ছা বাবা, চলো রুদ্র আমরাও যাই। ওরা স্বামী স্ত্রী এতদিন পর এক জায়গায় হয়েছে, ওদেরকে একটু একা থাকতে দে। আচ্ছা। এই বলেই রুদ্র তুর্যর দিকে রাগী চোখে এক পলক তাকিয়ে হনহন করতে করতে রুম থেকে চলে গেল। আর এদিকে তুর্য শুভাকে হাত ধরে এনে বিছানায় বসালো আর কোলে থাকা তিলককে বলল, তিলক মাম্মাম, বাবাই এখন মামনিকে খাইয়ে দিবে। আমার মাম্মাটা এখন কি তাহলে একটু মামনির কোলে যাবে? মুখের মধ্যে আঙুল দিয়ে আধো আধো গলায় বলতে লাগলো, মাম্মাম, মা। খালি মাম্মাম তাই না? বাবাই কবে ডাকবে? এই বলেই তিলকের গালে একটা বড় করে কিস করলো আর তিলক খিলখিল করে হেসে দিল। কি সুন্দর হাসে আমার মামনিটা, একদম পাপার মতো। শুধু হাসি না, চোখ মুখ সবই আপনার উপর গেছে। কষ্ট করে জন্ম দিলাম আমি, আর হলো আপনার মতো। চোখটা বাঁকিয়ে বলল শুভা। দেখেছো তো তিলক মাম্মা, তোমার মামনি হিংসা করে, তাতে তুমি তো তোমার পাপার মেয়ে। কিন্তু তুমি পাপার মেয়ে, তাতে তোমার মাম্মাকেও তো আমার খুশি করা লাগবে, কারণ তোমার মতো তোমার মামাও আমার কলিজা। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চলে, তোমাকে আরেকটা ভাই অথবা বোন দিই। আইডিয়াটা কেমন? কি গ্যারেন্টি আছে যে পরেরটা আমার মতো হবে? আবার যদি বাকিটা বলতে গিয়েই শুভা টের পায় যে ও কী সব বলছে, তাই লজ্জায় জিহ্বা কেটে মাথা নিচু করে নেয়। তাও কথা, ঠিক বলেছ। তাহলে যতদিন না তোমার মতো কোনো বেবি হবে, ততদিন আমরা বেবি নিতেই থাকবো। খুব ভালো হবে, আমার তো কোনো প্রবলেম নাই, খুব ভালো হবে। তাহলে কি বলো বউ, করবা এমনটা? ধ্যাত, আপনি যে কি বলেন, কিছুই আটকায় না আপনার মুখে। এই বলেই ছুটে চলে যেতে নেয় আর তুর্য হাতটা ধরে আটকে নেয়। কই যাচ্ছ? আমি কি তোমাকে উঠতে বলেছি? সাহস করতো মেয়ের, আগের কথা সব ভুলে গেছো? আমার অনুমতি ছাড়াই উঠে দৌড়াচ্ছে। খাবার খাবে কে? চুপচাপ বসো এইখানে। তুর্যর এমন রাগ করা দেখে শুভার লজ্জা ছোঁ দিয়ে পালিয়ে যায় আর মুখের হাসি মিলিয়ে গিয়ে মুখটা ভার হয়ে যায়। নিরুপায় হয়ে বসে পড়ে। হা করে তো। প্লেটের থেকে একটু খাবার নিয়ে মুখে তুলে দিতে গেল। আবার চুপ করে আছে, দেখি তো লাঠিটা। না না, আ করছি তো। নাও। তুর্যর মনে মনে খুব হাসি পাচ্ছে শুভার এমন ভীতু মুখ দেখে। এভাবেই প্রায় পুরোটা ধমকের উপর রেখে শুভার মুখে পুড়ে দেয় আর শুভাও ভয়ে ভয়ে কিছু না বলেই সুন্দর মতো খেয়ে নেয়। তুর্য এবার প্লেটটা শুভার হাতে দিয়ে বলল, নাও এবার আমাকে খাইয়ে দাও, অনেক ক্ষুধা লেগেছে, সেই সকাল থেকে কিচ্ছু খাই না। আমি আপনাকে খাইয়ে দিব কেন? আবার কথা। চোখগুলো বড় বড় করে শুভার দিকে তাকালো। এখনই দিচ্ছি, করুন। বউয়ের হাতে খাবার যে কি মজা করছে দেখো কেমন, মনে হয় জীবনে খাবার খাইনি। আঙুলটা অব্দি চেটে খাচ্ছে। পচা আলুর ভর্তা, পোকায় পাওয়া ঢেঁড়স, টক ছাড়া উগান্ডা তেঁতুল, ব্যাটা সাইকো কোথাকার। উফ, অসহ্য। এই নাকি এত ভালোবাসে, কিন্তু কথায় কথায় ঠিক শাসাতে পারে। যত সব নাটক। মনে মনে তুর্যর দিকে চোখ বাঁকিয়ে বলল শুভা, একটু ধীরে ধীরে বকো, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। আর হ্যাঁ, এই সবজির নাম বাদে তোমার লিস্টে আর কি কোনো বকা নেই? না মানে আসলে না মানে আসলে তিলকের ভাই বোন নেওয়ার প্ল্যানটা কিন্তু আসলেই খারাপ না। এই বলেই হো হো করে হেসে দিল তুর্য। তার মানে আপনি এতক্ষণ রাগ করছিলেন না, মজা করছিলেন তো? না, কেন বললো রাগ করছিলাম? খুব রাগ করছিলাম, কিন্তু মাথায় যখন তিলকের ভাই বোনের কথা উঠলো, তখন অন্য মুডে চলে আসলাম। শুভার খুব কাছাকাছি এসে এইটা বলেই যেই কিস করতে গেল, তখনই শুভা হাত দিয়ে ঠেকিয়ে দিল। আপনি ভুলে যাচ্ছেন, আপনার কোলে তিলক আছে, ও কিন্তু সব দেখছে। হ্যাঁ, দেখুক না, ওই জানবে ওর পাপা ওর মাম্মামকে কত ভালোবাসে, তাই না তিলক মাম্মা? হইছে।
রাখেন আপনার বাজে বকবক। এখন আমাকে যেতে দিন, তিলকের জন্য দুধ গরম করা লাগবে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখুন, 8টা বেজে গেছে। তাই আমার তিলক মামনি খাবে? তাই তো, বাবা তো ভুলেই গিয়েছিল। আচ্ছা, তাহলে মাম্মামকে এখন যেতে দিই। ঠিক আছে মামনি, এখন পাপা আর তার রাজকন্যা খেলবে। আর মাম্মামের সাথে কথা বলার জন্য তো পুরো রাতেই আছে, তাই না সোনা? আচ্ছা যাও, তাহলে আমি আমার রাজকন্যার সাথে খেলি। তিলকের নাকের সাথে নাক ঘষে বলল, থাকুন ওর কাছে, আমি আসি। এই বলেই চলে গেল রুম থেকে শুভা। মা, তোমার মনে হয় না এই তুর্য একটু বেশি বেশি করছে? দেখেছো আসার পর থেকে কেমন করছে আমার সাথে? মনে হয় না ও শুভার বাবাকে মারবে। যখন ও জানতো শুভা ওর বাবাকে কত ভালোবাসে, কোথাও তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এমন সময় শুভা ওদের কাছে এলো আর মিসেস রাহেলার শেষের বলা কথাগুলো শুনেই বলল, তুমি একদম ঠিক বলেছ বড় মা। আমি ভাবতাম যে আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেই রাগে উনি এমন করেছে। কিন্তু সত্যি বলতে কি, আমাকে ওনার কাছে রেখে দেওয়ার আরও ব্যবস্থা ছিল। এসব ফেলে উনি এমন কাজ করবে সেটা আমারও এখন মনে হয় না। বাবা রাগের মাথায় যতই খারাপ কথা বলুক না কেন, আমি কিন্তু ওনাকে কখনোই খারাপ ব্যবহার করতে দেখিনি। তাই আমার মনে হয় ওনার সাথে খোলাখুলি কথা বললে ব্যাপারটা হয়তো অন্য কিছু হতে পারে। কারণ আমি যাকে এতটা ভালোবাসি, ও কখনোই তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতেই পারে না। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি মিথ্যে কথা বলছি? ওই ছবিগুলো মিথ্যে কথা বলছে? সেসব আমি জানি না রুদ্র ভাই, আমি তোকে দোষী করছি না, কিন্তু আমি তুর্যকেও দোষী মানতে পারছি না। তাই আমাকেই সত্যি জানতে হবে। আমি আজ অথবা কালই তুর্যর সাথে কথা বলবো এই বিষয়ে, সবটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। 3 বছর পর সব কটার মাথায় পড়ার ভূত চেপেছে। ভেবেছিলাম কয়টা দিন এদেরকে সুখ করতে দেই, তারপর আস্তে আস্তে সূর্যই ঢুকি ফাল হয়ে বেরোবো। কিন্তু না, তোরা যদি ফার্স্ট আগাস, আমাকেও তো তাই করতে হবে। কালই আমি আগে ওই তিলকের ব্যবস্থা করব, তারপর তোদের সাহায্য করব। তবে তার আগে সকাল সকাল শুভার সাথে ওদের দলিল নিয়ে তুর্যর আড়ালে কথা বলতে হবে। আর এইবার যদি আমার পথে আমার মা আসে, তাহলে তাকেও মরতে হবে, কোনো দয়া দেখাবো না। মনে মনে বলল রুদ্র। আমারও তাই মনে হয় রে শুভা, তুই একবার জামাইয়ের সাথে কথা বলে দেখ। আচ্ছা বড় মা, আমি তাহলে এখন রুমে যাই, তোমরা শুয়ে পড়ো। আজ তো অনেক জার্নি গেছে, আমিও তিলককে খাইয়ে ঘুমিয়ে পড়বো। আচ্ছা মা, তুই যা। আচ্ছা। এই বলেই শুভা রুমের দিকে চলে গেল। সামনে গিয়ে শুভা দাঁড়িয়ে গেল। শুভা দেখল তুর্য তিলককে এত আলতো করে কোলে নিয়ে দুলিয়ে দুলিয়ে গান গাচ্ছে, আর তিলক কি শান্তিতে ঘুমিয়ে আছে তুর্যর কোলে। আজই দেখা হলো ওর দুজনের, কিন্তু দুজনের মধ্যে দেখে মনে হচ্ছে কতটা গাঢ় বন্ধন। শুভারই মনে হচ্ছে গিয়ে কালো টিপ দিতে, যেন নজর না লাগে। এমন সময়ই
তিলক ঘুমের মধ্যেই তুর্যর শার্ট ভিজিয়ে দিল। হে, এটা কি করলে রাজকন্যা তুমি? পাপার শার্ট পুরো ভিজিয়ে দিলে। আমি এখন কি করব? তুর্যকে প্রথম এমন ক্যাবলাকান্তের মতো দেখে শুভার বেশ হাসি পেল, আর শুভা বেশ জোরেই হেসে দিল। এই যে বউ, খুব হাসি পাচ্ছে না এমন দেখে তোমার? দাঁড়াও, আজ রাতে কালকের থেকেও গাঢ় ডোজ দিব তোমাকে। তুর্যর মুখে এমন কথা শুনেই শুভার হাসি মিলিয়ে গেল। কি হলো? হাসো আরেকটু, হাসো না, আমি আরেকটু দেখি। শুভা শটাং আর কোনো কথা না বলেই আলমারির কাছে চলে গেল। তারপর তুর্যর জন্য একটা গেঞ্জি আর ট্রাউজার বের করে এনে বলল, নিন, এইগুলো নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন। আর আপনার রাজকন্যাকে আমার কোলে দিন, আমি ওর জামা কাপড় চেঞ্জ করে দিই, আর এই দুধটাও খাইয়ে দিই। ও বউ, আমি তো তোমার স্বামী, তোমার সামনেই কাপড় চেঞ্জ করি, তাতে ক্ষতি কি? শুভার দিকে বাঁকা করে হেসে বলল তুর্য। ইস, ছি, যান গিয়ে চেঞ্জ করে আসুন, না হলে কিন্তু না আমি আপনার রাজকন্যার জামা চেঞ্জ করব, না কোলে নিব। আপনাকেই সারা রাত এইভাবে কোলে রাখা লাগবে। এই না না, আমি যাচ্ছি, তুমি রাজকন্যাকে নাও একটু, আমি এখনই চেঞ্জ করে আসছি। এই বলেই তিলককে শুভার কোলে দিয়েই জামা কাপড় নিয়ে ওয়াশরুমে দিল দৌড়। তুর্যকে এভাবে দৌড়ে যেতে দেখে শুভা হেসে ফেলে। বেশ জব্দ হয়েছে আজকে সাইকোটা। এই বলেই শুভা তিলকের কাপড় চেঞ্জ করে ওকে কোলে নিয়ে দুধটা খাইয়ে দিল, তারপর বিছানায় শুইয়ে দিল। তারপর তুর্য শুভা আর তিলকের বড় করা ছবিটার সামনে গিয়ে এক নয়নে ছবিটা দেখতে থাকে। হঠাৎ করেই শুভাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক ঘষতে থাকে তুর্য। শুভাও কিছু না বলে শুধু তুর্যর স্পর্শ অনুভব করতে লাগলো। বউ, ওভাবে আমাদের ছবিটা তাকিয়ে কি দেখছো? কই কিছু না তো। কিছু না, হ্যাঁ সত্যি কিছু না। এই বলেই শুভাকে টান দিয়ে সামনে ঘুরিয়ে ওর কোমর জড়িয়ে ওকে একদম শরীরের সাথে মিশিয়ে নিল। কি করছেন? ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি রে বউ, সবসময় জড়িয়ে রাখার জন্য ধরেছি। শুনুন না, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যা জানা আমার অত্যন্ত দরকার। আমি জানি তুমি কি জানতে চাও আমার কাছে, কিন্তু আমি যে এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। খুব দ্রুত তুমি সবটা বুঝতে পারবে। শুধু এইটুকুই যেন, ভালোবাসাই বিশ্বাস জিনিসটা খুব বড়। তুমি যতই মুখে বলো ভালোবাসি না, কিন্তু আমি জানি তুমি আমাকে 3 বছর আগে থেকেই ভালোবেসেছিলে, কিন্তু নিজের মনের কাছে প্রশ্ন করেছো ভালোবাসার মানুষের প্রতি তোমার দায়িত্ব কি, কত দূর যেতে পারবে তুমি তোমার ভালোবাসার জন্য। আমি কিন্তু আমার ভালোবাসার জন্য হাসি মুখে মরতে অবধি পারবো। আর রইল বিশ্বাসের কথা, যখন তুমি বলছিলে তিলক আমার সন্তান না অন্য কারো সন্তান, আমিও পারতাম তোমারই মতো তোমাকে অবিশ্বাস করতে, যেভাবে তুমি করেছিলে আমাকে। কিন্তু আমি তা করিনি, কারণ আমার ভালোবাসার প্রতি আমার যে অটুট বিশ্বাস। আরে তুমি আমার ভালোবাসার মানুষটা হওয়া সত্ত্বেও আমি তোমার কথা শুনে ভালোবাসায় কলঙ্ক লাগাইনি। আর সেখানে তুমি তো বাইরের। থাক, এসব কথা আর না বলি, তবে একটা কথা যেন, সত্যিটা জেনে সবচেয়ে বেশি ভেঙে পড়বে তুমি। কিন্তু আমি যে। শোভা, তুমি এখনো ছোট, বেশ বোকাশোকা, তুমি বুঝবে না, তবে সত্যিটা তোমাকে বের করতে হবে। খালি এইটুকুই বলবো, মানুষের কথা না শুনে নিজের মনের কথা শোনো। তুর্যর মুখে এই সব কথাগুলো শুনে শুভা গভীর ভাবনায় পড়ে গেল। কি বলল এসব উনি? আমার যে সব কিছু এলোমেলো হয়ে গেল। তার মানে কি উনি সবটা জানে? উনি কি কোনো অন্যায় করেনি? তাহলে ওই ছবিগুলো আর রুদ্র ভাইয়ার কথা, রুদ্র ভাইয়াই বা কেন মিথ্যে বলবে? কি বা লাভ ওনার? না, কিছুই মাথায় ঢুকছে না। এসব ভাবতে ভাবতেই হুট করে তুর্য শুভাকে কোলে তুলে নেয়। কি করছেন? কি করছি? বউকে কোলে তুলছি। এখন আমরা বারান্দায় যাব, তারপর তোমার কোলে শুয়ে চন্দ্রবিলাস করব। এই বলেই তুর্য শুভাকে কোলে নিয়ে সোজা বারান্দায় চলে গেল। তারপর দোলনায় শুভাকে বসিয়ে শুভার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে পড়ে তুর্য। বউ, একটু মাথা নেড়ে দাও তো।
আমি একটু তোমার কোলে ঘুমাই, কতদিন তোমার কোলে শুই না। খুব ক্লান্ত বউ আমি, 3টা বছর একটু একটু করে লড়াই করতে করতে দিন শেষে ক্লান্ত শরীরটা তোমার কোলে রাখতে পারিনি। একটু চুলটা নেড়ে দাও না। এই বলেই শুভার শাড়ি আঁকড়ে ধরল। তুমি শো, আমি তোমার মাথা নেড়ে দিচ্ছি, চোখটা বন্ধ করো। এই বলেই শুভা একটু একটু করে তুর্যর চুল নেড়ে দিতে লাগলো, আর তুর্য এক হাত দিয়ে শুভাকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমালো। সকালে শুভার যখন ঘুম ভাঙে তখন শুভা নিজেকে বিছানায় আবিষ্কার করে। শুভার আর বুঝতে বাকি থাকে না যে তুর্যই ওকে বিছানায় এনেছে। বিছানার এপাশ ওপাশ তাকিয়ে দেখে তিলক ওর পাশেই ঘুমিয়ে আছে, কিন্তু অপর পাশে তুর্যকে দেখতে পেল না শুভা। শুভা ব্যস্ত হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। শুভা চুলটা খোঁপা করে জলদি উঠে পড়ে, কারণ শুভা জানে তুর্য রোজ ফ্রাইডেতে একটু বেশি জগিং করে, আর জগিং করে আসার পরপরই ওর ব্ল্যাক কফি প্রয়োজন, এইটা ছাড়াও থাকতে পারে না। তাই আর 1 মিনিটও আগে কিছু না ভেবে শুভা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, কারণ তুর্যর আসার প্রায় সময় হয়ে গেছে। দ্রুত ফ্রেশ হয়ে এসেই শুভা আলমারি থেকে তুর্যর কাপড় বের করতে নেয়, অমনি আলমারি থেকে হুড়মুড় করে একটা অ্যালবাম নিচে পড়ে। শুভার এই বিষয়টা দেখে বেশ কৌতূহল হলো, তাই ও ঝুঁকে অ্যালবামটা তুললো। তারপর দেখার জন্য একটু একটু করে পাতা উল্টাতে লাগলো। প্রথম পাতাই ও দেখলো একটা স্বর্ণের ব্রেসলেট আটকানো। ও ব্রেসলেটটা হাতে নিয়ে বেশ খানিকক্ষণ গভীরভাবে তাকিয়ে দেখলো। এটা তো বাবার ব্রেসলেট। বাবার ব্রেসলেট তুর্যর কাছে এলো কি করে? এইটা তো বাবা বলেছিল তার একমাত্র জামাইয়ের হাতে তুলে দিবে, কিন্তু রুদ্র ভাইয়া তো বলেছিল বাবা ওনাকে মেনেই নেয়নি। তাহলে এই ব্রেসলেট ওনার কাছে আসলো কি করে? ও আস্তে আস্তে দ্বিতীয় পাতায় গেল, সেখানে দেখলো একটা পিচ্চি ছেলের ছবি, আর ওই পিচ্চি ছেলেটাকে শুভার বাবা জড়িয়ে ধরে আছে, আর তারই গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আর একজন ঠিক শুভার বাবার বয়সী। কে এই পিচ্চি বাচ্চা? এই বাচ্চাটার চোখগুলো তো একদম তুর্যর মতো। তবে কি এই তুর্য? বাবা কি তাহলে ওনাকে আগে থেকেই চিনে? আর পাশের ওই আঙ্কেলটাই বা কে? এসব আমি কি দেখছি? না না, আমাকে জানতেই হবে এই পিচ্চি ছেলেটাই উনি নাকি। এরপরের পাতা উল্টোতেই শুভা দেখলো ওর বড় মা আর একজন মহিলা, মধ্যেখানে 2টো স্কুল ড্রেস পরা বাচ্চা। এই বাচ্চাটাকেই তো বাবা জড়িয়ে ধরেছিল, এখন এই আন্টিটাও জড়িয়ে ধরে আছে। কে উনি? উনি কি এই বাচ্চাটার মা? আর এই আন্টিটার সাথে বড় মারই বা কি সম্পর্ক? আর বড় মাই বা সেই পিচ্চিটিকে জড়িয়ে ধরে আছে সে কে? এটা কি রুদ্র ভাইয়া? শুভার মাথায় যেন কিছুই ঢুকছে না। শুভা দ্রুত অপর পেজ বের কর, আর সেখানে যা দেখলো আপনা আপনি মুখ থেকে বের হয়ে গেল। মা! মায়ের ছবি ওনার কাছে কি করে এলো? আর মায়ের কোলে এই ছোট্ট আতুরে বাচ্চাটাই বা কে? আর ওই ছবির আঙ্কেলটাও তো মায়ের সাথে আছে দেখছি। এসব কি হচ্ছে? শুভার কৌতূহল যেন আরও বেড়ে গেল। ও জলদি অপর পেজ উল্টোলো, আর সেখানে ও যা দেখলো ওর চোখ পুরো চড়ক গাছ। ছবিটা ঢাকা মেডিকেল কলেজের 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রছাত্রীর ফর্মাল কাপড়ের ছবি। এ কি? এটা তো আমাদেরই মেডিকেল কলেজের 17 ব্যাচের ছবি। এখানে তো দেখছি উনি আছেন আর রুদ্র ভাইও আছে, কিন্তু রুদ্র ভাই যদি ডক্টরই হয়ে থাকে তাহলে সে এখন কেন বিজনেস করে? ডক্টরি প্র্যাকটিস করে না কেন? এর আগে তো কেউ কখনো আমাকে বলেনি রুদ্র ভাই মেডিকেল পড়েছে। রুদ্র ভাইও বলেনি। এর মানে তো উনি আর রুদ্র ভাই পরস্পরকে চেনে। তাহলে ওনারা এমন অপরিচিতর মতো ব্যবহার করেন কেন? যেন একজন আরেকজনের প্রতি কত রাগ। কেউই তো এই বিষয়ে আমাকে আগে বলেনি, না রুদ্র ভাই না উনি। এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিবে কে? রুদ্র ভাইয়া? না, এর আগের বার শুধু রুদ্র ভাইয়ের কথা শুনেছি, এইবার যা বের করার নিজে বের করব। আমি জানি আমাকে এই বিষয়ে কে হেল্প করতে পারবে। বড় মা, হ্যাঁ, একমাত্র বড় মাই পারবে এই ছবিতে থাকা মানুষগুলোকে আমাকে চেনাতে, সাহায্য করতে। আমাকে তো এই রহস্যভেদ করতেই হবে। এমন সময় পেছন থেকে তুলসী এসে ডাক দিল। ম্যাডাম আসবো? তুলসীর গলা পেয়ে শুভা জলদি অ্যালবামটা পাশে থাকা বুক সেলফের ভেতরে ঢুকিয়ে দিল। হ্যাঁ, এসো। কি হলো তুলসী?
আসলে ম্যাডাম, দাদাবাবুকে দেখলাম সকালে জগিং করতে গেছে। এখন তো প্রায় 9:30 বাজে। তো দাদাবাবুর জন্য কি ব্রেকফাস্ট বানাবো? মোহনদা তো বাজারে গেছে, তাই ওনার কাছেও শোনা হয়নি। আর বড় ম্যাডাম আর রুদ্র দাদাবাবু উঠে গেছে। তো আপনারাও কি খাবেন যদি একটু বলতেন। তুলসী, তোমার দাদাবাবুর খাবার আমি বানাচ্ছি, চলো আমি যাচ্ছি তোমার সাথে। তুমি শুধু আমাকে একটু হাতে হাতে এগিয়ে দিও, আমি ব্ল্যাক কফিটা বানিয়ে ফেলি এখনই। বোধহয় উনি চলে আসবে, আর তুমি ততক্ষণে আমাকে আটাটা মাখিয়ে দাও, আর তিলকের জন্য দুধ গরম করতে বসিয়ে দাও, কেমন? আর শোনো, আটা মাখানোর পর বড় মার রুমে লেবু মধুর শরবতটা পাঠিয়ে দিও, তুমি তো জানো এইটা। জি ম্যাডাম। আচ্ছা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বড় ম্যাডামের ঘরে। আপনি রান্নাঘরে যান, তারপর আমি এসে আটা মাখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো। এই বলেই শুভা আর তুলসী রুম থেকে বের হয়ে যায়। তারপর তুলসী মিসেস রাহেলার রুমে যায়, আর এদিকে শুভা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে ওর সবটা এলোমেলো লাগে, কারণ আগে যেমনটা করে শুভা রান্নাঘর গুছিয়েছিল এখন আর তেমনটা নেই। পুরো রান্নাঘর অগোছালো হয়ে আছে। শুভা শাড়ির আঁচলটা কোমরে গুঁজে আগে আগে রান্নাঘরটা পরিষ্কার করলো। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে শুভার কপালে অনেকটা হলুদ গুঁড়ো লেগে গেল। সেদিকে শুভার কোনো হুঁশই নেই। শুভা জলদি রান্নাঘর গুছিয়েই কফি বিনস কোথায় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওর নজর পড়লো সব থেকে উপরের শেলফে কফি বিনসের কৌটো। ও হাত দিয়ে অনেক চেষ্টা করলো উঁচু হয়ে নেওয়ার, কিন্তু তাও পারলো না। এখন কি করি? উনি তো এখনই চলে আসবে। ওনার সার্ভেন্টগুলোও না এক একটা কচু। রান্নাঘরের কি অবস্থা করেছে! আর প্রয়োজনীয় জিনিস কেউ এভাবে রাখে? আমার মতো খাটো মানুষ কিভাবে এইগুলো নাগাল পাবে? কি করব এখন? এসব ভাবতে ভাবতেই শুভা খেয়াল করলো কেউ একজন শক্ত করে ওর কোমরটা ধরে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে নিয়েছে। এতটাই উঁচুতে তুলেছে যে তার নিঃশ্বাস শুভার কোমরে এসে পড়ছে। শুভা তো বেশ বুঝতে পারছে যে এমন কাজ কে করছে, কিন্তু কোনো মতেই শুভা নিজের হাসি ঠেকাতে পারছে না। ছোট থেকেই শুভার একটাই দুর্বলতা যে ওর কোমরে ভীষণ সুরসুরি লাগে, আর ওর হাসি থামেই না। এই হে, কি করছেন? ছাড়ুন বলছি, আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। তাই হাসি পাচ্ছে? আমি তো হেল্প করার জন্য তুললাম, কিন্তু এখন যখন এইটার কারণে তুমি খিলখিল করে হাসছো, দেখতে দারুণ লাগছে। আর একটু হাসিয়ে নি, দাঁড়াও। এই বলেই শুভার কোমরে শক্ত করে ধরা অবস্থায় তুর্য হারমোনিয়াম বাজাচ্ছে আঙুল দিয়ে, আর এদিকে নিঃশ্বাস পড়ছে শুভার কপালে। শুভাকে আর ঠেকায় কে? শুভা নিজের হাসি ঠেকাতেই পারছে না। তুর্য বেশ খানিকক্ষণ করার পর থেমে গেল, কিন্তু শুভা যেন কিছুতেই আর নিজের হাসি থামাতে পারছে না। হাসতে হাসতে ওর চোখের জল এসে পড়ল, আর শুভার নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো। তুর্য এতই থামানোর চেষ্টা করছে, কোনো কাজ হচ্ছে না। পরে তুর্যর মাথায় একটা প্ল্যান আসে। তুর্য শুভাকে নামিয়ে এক টানে সামনে ঘোরায়, তারপর কিছু না বলেই শটাং শুভার ঠোঁট দখল করে নেয়। তুর্যর হাত দিয়ে শুভাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। শুভা চোখগুলো বড় বড় করে নেয় আর বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তুর্য একদম শক্ত করে শুভাকে ধরে রাখে। প্রায় 5 মিনিট পর তুর্য শুভাকে ছেড়ে দেয়, আর শুভা তুর্যর থেকে খানিকটা সরে এসেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ও লজ্জায় আর মাথা তুলে তাকাতেও পারছে না, কারণ বাড়ি ভর্তি মানুষ যদি দেখে নিত। তুর্য শুভার এমন লজ্জা পাওয়া দেখে মুচকি হেসে গ্লাসে পানি ঢেলে শুভার সামনে ধরে, আর শুভা ছো মেরে তুর্যর হাত থেকে পানিটা নিয়ে ঢকঢক করে পুরোটা খেয়ে নেয়। শুভা চোখ বাঁকিয়ে বলল, এইটা আপনি কি করলেন? কি করলাম? আমার বউকে কিস করলাম। কেন, আমি কি কিস করতে পারি না? এখন আমি আমার বউকে কিস করব বুঝি তোমার পারমিশন নিয়ে? আপনি এই রান্নাঘরে কেন এসেছেন বলুন তো, আমাকে বিরক্ত করতে? এই যে এটা করলেন, বাসার যদি কেউ দেখে নিত কি হতো বলুন তো? কি হতো? হ্যাঁ, আমার বাড়ি, আমার জিনিস, লোকের কি? কি আমার জিনিস মানে? আমি জিনিস? আহা, তুমি তো আমার বউ, আমার সম্পত্তি, এটাই বোঝাতে চেয়েছি। আর আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। দেখলাম আমার বউটা এত উপরের থেকে কফি বেঞ্চটা নিতে যাচ্ছে, তাও পারছে না, তাই তো সাহায্য করি ভাবলাম। কি সাহায্য করলেন শুনি? এসেই তো সুরসুরি দেওয়া শুরু করেছেন। হ্যাঁ তাই? তাহলে এসো, আবার উপরে তুলি, তুমি নিয়ে নাও জানিবা।
তাই বলেই তুর্য এক টান দিয়ে শুভাকে কাছে টেনে দু হাত দিয়ে ঘিরে নিল। তারপর যেই আবার কোমরে হাত দিতে গেল অমনি শুভা বলে উঠল, 1 মিনিট 1 মিনিট, এখন আমাকে উপরে তোলা লাগবে না, আপনি উপর থেকে পেরে দিন। সামনে 6 ফুট 2 ইঞ্চি মানুষ থাকতে আমি কেন হাত লাগাবো? সাহায্য যখন করতেই চান এইভাবে করুন। এইটা কোনো কথা? হ্যাঁ, এইটাই কথা। দিন দিন, জলদি দিন। এই নাও। এই তো, গুড বয়। আচ্ছা 1 মিনিট, আপনার কপালে হলুদ লাগলো কেমন করে? ওই যে বউয়ের ভালোবাসা খেতে গিয়ে বউয়ের কপালের হলুদ আমার কপালে লাগছে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। বাইরে থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকেছেন। এসেছি তো। তোমার শাড়ির আঁচল দিয়ে আমার কপাল মুছিয়ে দাও। আমার শাড়ি দিয়েই কেন মুছে দেওয়া লাগবে? রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলেই তো হয়। না না, লাগবে, খুব লাগবে। আমি বলছি দাও, তার মানে দিতে হবে। তুমি যদি শাড়ি দিয়ে না মুছে দাও তাহলে কিন্তু এবার 5 মিনিট না, এর দ্বিগুণ সময় ধরে তোমার এই ঠোঁটটার উপর অত্যাচার হবে। এখন তুমি ভেবে নাও কি করবে। সাইকো একটা। আসুন দেখি, কাছে আসুন। তুর্যও দু হাত দিয়ে শুভাকে জড়িয়ে ধরে মাথাটা শুভার মুখ বরাবর ঝুঁকে নিল। আর শুভা আস্তে আস্তে শাড়ির আঁচল দিয়ে মুছে দিল কপালের হলুদ। হয়েছে, একদম পরিষ্কার। এবার যান। যাবো মানে তোমার কপালেও তো হলুদ লেগে আছে, ওইটাও তো আমার মুছে দিতে হবে। তুমি এত আদর করে আমায় মুছিয়ে দিলে আমাকেও তো মুছে দিতে হবে। আফটারঅল এটা আমার দায়িত্ব। এই বলেই বাঁকা হাসি দিয়ে আস্তে আস্তে শুভার দিকে ঝুঁকতে লাগলো। এই আপনার মতিগতি আমার ভালো লাগছে না। একদম কাছে আসবেন না তো এখন। আমার অনেক কাজ